এই সমুদ্রের ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে। এই সমুদ্রের ঢেউ, এই সমুদ্রের ঢেউ আমাদের পায়ে। গুড মর্নিং সকলকে। এখন ঘড়িতে বাজে 12টা 53, ডিসেম্বরের 12 তারিখ। আমার পেছনে মন্দারমণি সমুদ্র সৈকত, আর আমি এখন রয়েছি হোটেল ড্রিমল্যান্ড রিসর্টে। ঠিক দেখুন, ওই যে দূরে দেখা যাচ্ছে ইয়েলো কালারের হোটেল ড্রিমল্যান্ড রিসর্ট। আমি ওখানে থাকবো। থাকা খাওয়ার খরচ কিরকম হয় সবিস্তারে জানাবো, কোথায় কোথায় যাচ্ছি সবকিছুই আপনাদের জানাবো। আমার এই সুদীর্ঘ যাত্রাপথ শুরু হয়েছিল উত্তরবঙ্গ থেকে। উত্তরবঙ্গ থেকে আমি প্রথমে পদাতিক এক্সপ্রেস চড়ে শিয়ালদা স্টেশনে এসেছিলাম। শিয়ালদার থেকে এসেছিলাম ধর্মতলায়, ধর্মতলার থেকে চাউলখোলায়, আর চাউলখোলার থেকে মন্দারমণিতে। আর এই উত্তরবঙ্গ থেকে এই মন্দারমণি সৈকত পর্যন্ত আসার যে যাত্রার যে পুঙ্খানুপুঙ্খ বিবরণ এই ভিডিওতে আপনাদের দেখাবো। অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর একটু বলে রাখি, যারা ফেসবুক থেকে দেখছেন তাদের অনুরোধ রইল আমার এই পেজটিকে ফলো করার জন্য। তাহলে চলুন ভিডিওটি শুরু করি। এখন আমরা যাচ্ছি কালচিনি টু আলিপুরদুয়ার রাস্তায়। আর এখন আমরা এই মুহূর্তে গারোপাড়া পার হলাম। আমার সাথে আছে এবারে আমার সফর সঙ্গী, আমার ওয়াইফ, আমার ছেলে আর খোকন স্যার আমাদের সাথে। আমার শাশুড়িও যাচ্ছে। শাশুড়ি এবার আমাদেরকে আলিপুরদুয়ার স্টেশন অবধি পৌঁছে উনি আবার চলে আসবেন। সেদিন ছিল 10 ডিসেম্বর 2024। আবহাওয়া ছিল ঠান্ডা আর হালকা কুয়াশায় ঘেরা। আর আপনাদের জানিয়ে রাখি, একটু আগেই আমি যে কালচিনির কথা বললাম সেটি হলো আমাদের ডুয়ার্সের একটি মফস্বল শহর। আর তার ঠিক পাশেই মাত্র 1 কিলোমিটার দূরে হ্যামিল্টনগঞ্জ, আর যেখানেই আমার বাড়ি। সেদিন আমাদের লক্ষ্য ছিল নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদাগামী বিকেল 5টা 40-এর পদাতিক এক্সপ্রেস ধরা। আপনাদের আরও জানিয়ে রাখি, নিউ আলিপুরদুয়ার থেকে শিয়ালদা স্টেশনের এই 13.5 ঘন্টার জার্নি করতে আমাদের প্রায় 15 ঘন্টা অতিরিক্ত সময় লেগে গিয়েছিল। যাই হোক, পুনরায় জার্নির ভিডিওতে ফিরে আসা যাক। কিছুক্ষণ পরেই আবার আটিয়াবাড়ি পেরিয়ে রেলওয়ে ক্রসিং পড়ল, আর তারপর ডিমা ব্রিজ। যাওয়ার পথে আমরা একটু ডিমা ব্রিজে দাঁড়ালাম। আমাদের এই বিখ্যাত ডিমা ব্রিজ, এই ব্রিজটির নিচ দিয়ে ডিমা নদীটি যাচ্ছে। গো, রাজাভাত খাওয়ার ওয়েদার কিরকম লাগছে আজকে? অন্য সময় আসো, হ্যাঁ দার্জিলিং মনে হচ্ছে। রাজাভাত খাওয়া কি খবর স্যার? হ্যাঁ, আমরা তো ভাবলাম এসে আমরা সেই রৌদ্র থাকবে, হঠাৎ করে আজকে সকাল থেকে ওয়েদারটা খুব খারাপ। এখন ঘড়িতে বাজে 3টে 10, ডিসেম্বরের 10 তারিখ। এত কুয়াশা, কুয়াশার জন্য যে ভুটান পাহাড়টা দেখবো ভেবেছিলাম সেই ভুটান পাহাড়ে কিছুই দেখা যাচ্ছে না। যাই হোক, সোজাসুজি ভুটান পাহাড় দেখা যায় এই রাস্তার থেকে। আমরা রাজাভাত খাওয়া রেলওয়ে স্টেশনের সামনে, স্টেশনের সামনে একটা রেলওয়ে ডিপার্টমেন্ট থেকে একটা ক্যাফে টাইপের খুলেছিল। ওটি এখন বন্ধ আছে কিনা জানি না, যদি খোলা থাকে আপনাদের দেখাবো। এই তো চলে আসলাম এই স্টেশন, এই বাঁদিকে স্টেশন, এই সামনেই একটা ক্যাফেটেরিয়া, ফ্লেভার অফ ডুয়ার্স কোচ রেস্টুরেন্ট এটাকে বলে। আপনাদের দেখাচ্ছি এই রেস্টুরেন্টটা খোলা আছে হয়তো, দেখুন রেস্টুরেন্টটা, এটার পাশ দিয়ে আমরা যাচ্ছি।
আপনারা এখানে অবশ্যই মাঝে মাঝে যারা নর্থ বেঙ্গলে থাকেন তারা এখানে এসে মাঝে মাঝে ভুরিভোজ করতে পারেন। আমি একবার এসেছিলাম, খাওয়া দাওয়া মোটামুটি ঠিকই আছে, রিজনেবল রেটেই আছে, টেস্টি আছে। এটি বক্সা যাওয়ার রাস্তা। যদি কাউকে বক্সা, জয়ন্তী, লেপচাখা যেতে হয় তাহলে এই রাস্তা দিয়েই যেতে হবে। আর এই যে দিক দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে কালচিনি হয়ে আসবে। এবার কালচিনি হয়ে আসার পরে বাদিকে চলে যাচ্ছে আপনার বক্সা জয়ন্তী, আর ডান দিকে চলে যাচ্ছে আলিপুরদুয়ার, যে দিক দিয়ে আমরা যাবো। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। তো চলুন আপনাদের একটু গেটের সামনে নিয়ে যাই। বক্সা যাওয়ার বা জয়ন্তী যাওয়ার আগে রাজাবাদ খাওয়ায় যে গেটটা পড়ে, সেই গেটটা আপনাকে একটু দেখাবো। এন্ট্রি পয়েন্ট যেটাকে বলে, কি খবর না, এটাকে কি বলে? এন্ট্রি পয়েন্ট বলে। আচ্ছা, টিকিট কোথা থেকে কাটতে হবে? সামনে কাউন্টার আছে, আচ্ছা কাটতে হবে, তারপরে এখানে টিকিট দেখাতে হবে, তারপরে আচ্ছা আচ্ছা আচ্ছা, এই হলো সেই বক্সা টাইগার রিজার্ভ তো। এটাই বক্সা হ্যাঁ। টাইগার রিজার্ভ। আচ্ছা, এই দিক দিয়ে কিছু জয়ন্তী, এদিক দিয়ে জয়ন্তীও যাবে। জয়ন্তী, বক্সা, আচ্ছা আদমা, চুনাভাটি সব যাওয়া যায় আচ্ছা বক্সা টাইগার রিজার্ভ। আচ্ছা, কেউ গাড়ি নিয়ে যেতে গেলে তো এখানে বুক করতে হবে তো? হ্যাঁ, বুক করতে হবে। আবে বুকিং এর কিরকম খরচ পড়ে? গাড়ি 400 টাকা, লোক 100 টাকা করে, ওইখানে রেট দেওয়া আছে। আচ্ছা, গাড়ি 400 টাকা, লোক 100 টাকা করে, তাই তো? 150 টাকা হয়ে গেছে। আচ্ছা, এটা কি ডেলি খোলা থাকে না বন্ধও থাকে? 400 আচ্ছা, এই রেটটা দেওয়া আছে। এ প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, এখন আর এই এন্ট্রি গেটে কোনো রকমের ফি নেওয়া হয় না গাড়ি বা বাইক বাবদ। ফেব্রুয়ারি 2025-এ মাননীয় মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, আর এই ফি নেওয়াটাকে উনি সম্পূর্ণ বন্ধ করে দিয়েছেন। খালি এতটুকুই মনে রাখবেন যে এন্ট্রি পয়েন্টটি প্রতি বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। এখন আমরা বক্সার জয়ন্তীর ঠিক এন্ট্রি পয়েন্টে দাঁড়িয়ে আছি। এখান থেকে আপনাদের পাস নিয়ে, পারমিট নেবেন এখান থেকে। পারমিট নিয়ে আপনাদের যেতে হবে বক্সা বা জয়ন্তীতে, ঠিক আছে? তো আমরা এখান থেকে আবার বেরিয়ে যাব। এখন আমাদের গন্তব্যস্থান আলিপুরদুয়ার। আমরা এখন রাজাবাদ খাওয়া দিয়ে যাচ্ছি। এই রাজাবাদ খাওয়া রাস্তায় অনেক কিছু প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার মতন জায়গা আছে। হ্যাঁ, তার মধ্যে এই রাস্তার সামনেই বাদিকে রাজাবাদ খাওয়ার মিউজিয়াম পড়বে। এই বাদিক দিয়ে যেতে হবে, সামনে টিকিট কাউন্টার পড়বে, টিকিট কাউন্টার পড়ে এই গেট, এই নেচার ইন্টারঅ্যাকশন সেন্টারের এই গেট, এটাই মিউজিয়ামের রাস্তার ফেমাস রাজাবাদ খাওয়া মিউজিয়াম। আগে তো এখানে লেপার টেপার রাখা থাকতো, এখন আছে কিনা জানি না। এই সামনেই মিউজিয়াম। যাই হোক, কোনো একদিন এসে আপনাদের মিউজিয়ামের ভেতরেরটা দেখানোর চেষ্টা করব। ভেতরটা যদি দেখাতে নাও পারি, বাইরেরটা অবশ্যই দেখাবো। এটিও একটি দেখার মতন জায়গা। আমার বাড়ি হ্যামিল্টনগঞ্জে। হ্যামিল্টনগঞ্জ হলো ডুয়ার্সের একটি ছোট জায়গা। আর এই নাম হ্যামিল্টনগঞ্জ নামকরণটি হয়েছে হ্যামিল্টন সাহেবের নামে। যাই হোক, তো ভেবেছিলাম হ্যামিল্টনগঞ্জ থেকে আলিপুরদুয়ার দুভাবে আসা যায়। একটি হলো আমাদের যে হাইওয়ে আছে, হ্যামিল্টনগঞ্জ থেকে নিমতি আসতে হয়, নিমতি আসার পর নিমতি টু আলিপুরদুয়ার হাইওয়ে আসা যায়। আরেকটা রাস্তা আছে, সেটা হলো কালচিনি রাজাভাত খাওয়া হয়ে আসতে হয়। এই রাজাভাত খাওয়া যে রোড দিয়ে এখন আমরা যাচ্ছি। হ্যাঁ, কিন্তু আমার রাজাভাত খাওয়া দিয়ে আসার আজকে উদ্দেশ্য ছিল যে আপনাদের ওই ডিমা ব্রিজের সামনে যে সৌন্দর্যটা আছে, ডিমা ব্রিজের সামনে যে ভুটান পাহাড়টা আছে, সেটা আপনাদের দেখাবো। খুব অপরূপ দৃশ্য দেখা যাবে ডিমা ব্রিজ থেকে। ওয়েদারটা যদি ভালো থাকে, তাহলে আকাশটা নীল থাকলে পাহাড়টা একদম ক্লিয়ার দেখা যায়। কিন্তু দুর্ভাগ্যবশত আজকে ওয়েদারটা এতই খারাপ, ডিসেম্বরের 10 তারিখ, এখন গুগলে ওয়েদার দেখাচ্ছে 22 ডিগ্রি সেন্টিগ্রেড, কুয়াশায় কিচ্ছু দেখা যাচ্ছে না। তো ওই জন্য আপনাদের আমি দেখাতে পারলাম না ডিমা ব্রিজের যে ভিউটা, অপরূপ ভিউটা। নেক্সট সময়, কোনো সময় যদি ওয়েদার ভালো থাকে, আপনাদের নিশ্চয়ই দেখাবো। আর এখান থেকে আমরা যাচ্ছি এখন, এই যে আপনাদের সাথে কথা বলছি, আমি এখন আলিপুরদুয়ারের সামনের একটা রোডে আছি, মানে রাজাভাতখার টু আলিপুরদুয়ার রোডে কিছু দূর। আর এখান থেকে আলিপুরদুয়ার হয়তো 5 কিলোমিটার হবে। আলিপুরদুয়ারে এন্ট্রি করব। যেহেতু আমি এই ট্রেন জার্নির কিছু কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব, তাই ভিডিওটির লেন্থ খানিক দীর্ঘ হতে পারে। তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ অবধি দেখার। খানিকক্ষণ বাদেই আমরা আলিপুরদুয়ার শহরে এন্ট্রি করেছিলাম। যেতে যেতে রাস্তার ডান দিকে বিখ্যাত আলিপুরদুয়ার রেলওয়ে জংশন চোখে পড়ল। আর কিছু দূর যেতে না যেতেই রাস্তার বাম দিকে ছিন্নমস্তা মায়ের মন্দির চোখে পড়ল। আলিপুরদুয়ারের একমাত্র ফ্লাইওভার ওঠার মুহূর্তেই
বাম দিকে এক ফুটবল টুর্নামেন্ট প্রত্যক্ষ করলাম। বাবা তুমি কি বলছো? লাকি শু? वहाँ का लोकनाथ इलेक्ट्रॉनिक्स আমার ছেলের একটা বিশেষত্ব হলো, যখন আমরা কোনো জায়গায় যাব বা বাজারে বেরোবো, দোকানের যত বোর্ড আছে, বোর্ডে যা লেখা আছে ও সব উচ্চারণ করে ভালো ভালো করে পড়বে। আপনারা যদি একটু দেখেন, লক্ষ্য করবেন, মনোযোগ দিয়ে সবকিছু পড়ছে আমার ছেলে। ঘড়িতে বাজে 4:05। আমরা এখন আলিপুরদুয়ার স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে আমাদের সাথে যারা যারা এসছেন, আমাদের এখান থেকে প্ল্যাটফর্ম টিকিট কাটতে হবে। প্ল্যাটফর্ম টিকিট কেটে আমাদের ওখানে এন্ট্রি করতে হবে। আমরা নির্ধারিত সময়ের একটু আগে এসে পৌঁছেছি, কারণ অনেক সময় হাইওয়েতে জ্যাম থাকে বা ওয়েদার খারাপের জন্য দেখা যায় না কুয়াশা ঘেরা থাকলে। ট্রেন 5:48-এর ট্রেন, তবু আমরা 4টার সময় এসে পৌঁছেছি। এই সিঁড়ি রাস্তার বদলে একটা ঢালু রাস্তা হয়ে গিয়েছে, অনেকটা ঠিক খারাপ রাস্তা না, ঢাল একটু কম। যাই হোক, এই রাস্তাটা দিয়ে অনেক সুবিধা হয়েছে যাওয়ার, কারণ লাগেজ নিয়ে সিঁড়ি ভাঙা অতি কষ্টের। আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস দিয়েছে 3 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেনের রাইট টাইম হলো 5:48। যাই হোক, কিছুক্ষণ আগেই আমরা চলে আসলাম। এদিক দিয়ে প্রকৃতির সৌন্দর্য আপনারা একটু দেখুন, উপভোগ করুন। এখানে আরো এই যে পদাতিক দাঁড়িয়ে আছে, পদাতিকের পাশে আর একটি ট্রেন। আমার ছেলে আমার এই ট্রেন সফরটিকে খুব এনজয় করছে। বাবা তুমি কি দিয়ে নামছো? কোন রাস্তা দিয়ে নামছো বলো তো একটু, এদিকে ক্যামেরায় দেখে দেখে বলো, কোন রাস্তা দিয়ে নামছো বলো। নিউ আলিপুরদুয়ার। কি নিউ আলিপুরদুয়ার স্টেশন? হ্যাঁ। আচ্ছা, আমরা কোথায় যাব? আমরা যাব কোথায়? আমরা হ্যাঁ, ধর্মতলায় নাকি? না আমরা তো শিয়ালদাতে যাব। শিয়ালদার থেকে আমরা শিয়ালদা থেকে ধর্মতলা যাব, ধর্মতলা থেকে মন্দারমণি যাব। ঠিক আছে। এক্সপ্রেস 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে। টাইম হলো 5:48। আমরা অনেক আগেই এসেছি, এখনো দরজা খুলেনি, একটু পরে হয়তো দরজা খুলবে। আর এই পদাতিক এক্সপ্রেসের নাম্বার হলো 12378 ডাউন, আর আমাদের কম্পার্টমেন্ট হলো B2। আমরা এখন ট্রেনে উঠে পড়েছি। ট্রেনের কামরা নম্বর হলো B2, আর আমাদের সিট নম্বর হলো 486। ট্রেন ছাড়বে হচ্ছে 5:48 PM এ। এখনো দেরি আছে, 10-15 মিনিট দেরি আছে। আর আমরা থার্ড এসি কম্পার্টমেন্টে আছি। আপনার থার্ড এসি টিকিটের দাম নিয়েছে আমাদের টোটাল 2400 টাকা, ইনক্লুডিং আমার ছেলে 7-8 বছর বয়স, তোর হাফ টিকিট লেগেছে। ওর মার সাথেই ও অ্যাডজাস্ট হয়ে যাবে। সেদিন নিউ আলিপুরদুয়ার থেকে আমাদের ট্রেন ঠিক রাইট টাইমেই ছেড়েছিল। ট্রেন আলিপুরদুয়ার ছেড়েছে 10 মিনিট হলো, এখন পর্যন্ত কোনো লোক আসেনি আমাদের কামরায়। পুরো কম্পার্টমেন্ট মোটামুটি খালিই আছে। এদিকে আমার ছেলে এখন সে বই খাতা নিয়ে বসে পড়েছে, মোবাইল ছেড়ে। বাবা কি লিখছো তুমি? কি লিখছো বল? দৈর্ঘ্য আর কি? সপ্তম অধ্যায়। সপ্তম অধ্যায়। আচ্ছা, একটু পরে নিউ কুচবিহার আসবে, হয়তো সেখানে এই জায়গাগুলো ভর্তি হয়ে যাবে সব। আমাদের আসল গন্তব্যস্থল হলো মন্দারমণি। এবার আপনি যদি নর্থ বেঙ্গল থেকে যান, আপনি কুচবিহার থেকেও যেতে পারেন, আপনি আলিপুরদুয়ার থেকেও যেতে পারেন, আপনি এনজিপি থেকেও যেতে পারেন, জলপাইগুড়ি থেকেও যেতে পারেন। এনজিপি বলতে শিলিগুড়ি থেকেও যেতে পারেন। তো আমরা যেহেতু আলিপুরদুয়ার থেকে যাচ্ছি, এখান থেকে আমরা চেষ্টা করলাম যত সকালে শিয়ালদা বা হাওড়া স্টেশন পৌঁছানো যায়, কারণ আমাদের মন্দারমণি যেতে গেলে আমাদের ওখান থেকে হাওড়ার থেকে ট্রেনে করে যেতে হবে, হয় কাঁথিতে মানে দীঘাগামী কোনো ট্রেনে উঠতে হবে, অথবা আমাদেরকে শিয়ালদার থেকে কোনো ট্রেনে উঠতে হবে। এবার আমি যা রিসার্চ করলাম, দেখলাম যে আমরা তো মন্দারমণি যাচ্ছি, এবার আমাদের শিয়ালদা নেমে বাসে যাওয়াটাই বেটার। আর বাসে যেতে গেলেও আমাদের দীঘাগামী কোনো বাসে যেতে হবে। এবার দীঘাগামী বাসটা আমরা কোথা থেকে পাবো? এবার দীঘাগামী বাস পাওয়ার জন্য আমাদেরকে যেতে হবে প্রথমে ধর্মতলাতে। এই জন্য আমরা প্রথমে শিয়ালদা নামবো, শিয়ালদা নেমে আমরা ধর্মতলায় যাব। আমরা আগে থেকে কোনো বাস বুক করিনি, দেখি ওই ধর্মতলায় নেমে দীঘাগামী কোনো বাসে উঠবো, দেখা যাক কি বাস পাওয়া যায়। এসিতেও যেতে পারি, নন এসিতেও যেতে পারি, ওয়েদারের কন্ডিশনের উপরে। ধর্মতলা থেকে চাউলখোলার ডিস্টেন্স হলো
134 কিলোমিটারের মতন, আর বাসে যেতে 4 থেকে 4.5 ঘন্টার মতন লাগে। আর ওখান থেকে আবার আপনার 10-11 কিলোমিটার মন্দারমণি চাউলখোলার থেকে। এবার চাউলখোলা থেকে নেমে আপনি অটোতেও যেতে পারেন অথবা টোটোতেও যেতে পারেন। আপনি যদি অটো নেন, এখন তো আমরা পৌঁছাইনি, অটো নিলে শুনেছি 250 থেকে 300 টাকা লাগে, শেয়ারে অটো নিলে আরো কম লাগে। তো পৌঁছানোর পরেই ইনফরমেশনটা আপনাদের দিতে পারবো। যাই হোক, একদম লাইভ ইনফরমেশন আপনাদের দিয়ে দেব এই ভিডিওতেই। অনুরোধ করব ভিডিওটা শেষ অবধি দেখুন, অনেক অনেক ইনফরমেশন আপনাদের এই ভিডিওতে দেব, অনেক সুন্দর সুন্দর জায়গা দেখাবো। এখন আমরা আছি এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে 5 মিনিট আগে পৌঁছলো, এখন ঘড়িতে বাজে 8:30। 10 মিনিট এখানে হল্ট করবে, তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে। আমাদের এখনো রাতের খাওয়া দাওয়া হয়নি, এই এনজিপি ছাড়ার আর কিষানগঞ্জের মাঝামাঝি সময় কিছুক্ষণ পরে খেয়ে নেব। খেয়ে দিয়ে রাত্রে টানা ঘুম দেবো। এমনিও ট্রেনে ঘুমের খুব অসুবিধে, দেখা যাক ঘুম আসে কিনা। ঘড়িতে বাজে 8:20। আমরা এখন শিয়ালদা একটু পরে পৌঁছে যাব। শিয়ালদা এখনো পৌঁছায়নি। ট্রেনের রাইট টাইম ছিল শিয়ালদা পৌঁছানোর আপনার 7:45-এ, সরি 6:45-এ, কিন্তু ট্রেন স্বভাবতই লেট। কালকে রাত্রে সেরকম ঘুমোতে পারিনি। পাশে যিনি শুয়েছিলেন পাশের বাঙ্কে, তিনি সারা নাসিকা গর্জন করেছিলেন, তো ঘুমের একটু ব্যাঘাত ঘটেছে। যাই হোক, চলবে। গুড মর্নিং সকলকে। এবার জানি না আপনারা ভিডিওটি কখন দেখবেন বা দেখছেন, কিন্তু আমার হিসাবে আজকে গুড মর্নিং। আজকে তারিখ হলো 11ই ডিসেম্বর 2024। এই একটু পরেই আমরা শিয়ালদা পৌঁছাবো। আজকে কলকাতার ওয়েদারও কুয়াশাচ্ছন্ন। একটু আগে পর্যন্ত সূর্য মামার দেখা ছিল না, এখন তাও একটু দেখা যাচ্ছে সূর্য মামাকে। এই গাছের আড়ালে দেখা যাচ্ছে সূর্য মামাকে। আশা করি সারাদিন এরকমই থাকবে। এই এখন ট্রেন আমরা শিয়ালদায় ঢুকছি, একটু পরেই নেমে পড়তে হবে। এই শিয়ালদা স্টেশনে পৌঁছলাম আমরা। দেখুন ভিড় কাকে বলে। এখান থেকে এখন ধর্মতলায় যাব। ধর্মতলায় গিয়ে দেখি সরকারি বা বেসরকারি কোনো যদি বাস পাই। এখন আমরা শিয়ালদার বাইরে দাঁড়িয়ে আছি। এখান থেকে দেখি ওলা বা উবের কি পাওয়া যায়, বা ট্যাক্সি করে ধর্মতলায় যাব। অবশেষে 200 টাকায় শিয়ালদা থেকে ধর্মতলার জন্য একটি ক্যাব ঠিক করলাম। এই আমরা এখন শিয়ালদা থেকে বেরোলাম। এখন আমরা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছি। দাদা, এখান থেকে ধর্মতলা কত কিলোমিটার? 4 কিলোমিটার হবে। যদিও কলকাতা মানে মহানগর, ট্রাফিক থাকা স্বাভাবিক, তবুও শিয়ালদা থেকে ধর্মতলা পৌঁছতে সেদিন 10 মিনিট সময় লেগেছিল। আমি এখন ধর্মতলা দাঁড়িয়ে আছি। আমার পেছনে আছে একটি দীঘাগামী বাস, অঙ্কুশ ট্রাভেলসের। এই বাসেই আমরা যাব। আমরা চাউলখোলায় নেমে যাব। আমাদের ভাড়া পড়েছে পার হেডে 300 টাকা করে। মোটামুটি 4.5 ঘন্টার মতন সময় লাগবে চাউলখোলা। এই বাসের পাশে যে টিকিট কাউন্টারটি দেখতে পাচ্ছেন, সেখান থেকেই আমি টিকিটটি কেটেছিলাম। আপনাদের আরও জানিয়ে রাখি, আপনারা অনলাইনেও টিকিট বুক করতে পারেন। তো আমি আর সেই রিস্কটি নিইনি। তার কারণ হলো, বুকিং করার সময় যে সিট নাম্বারটি আমি বুক করেছিলাম, হয়তো অন দ্য স্পটে এসে সেই সিটটি আমার ঠিক পছন্দ নাও হতে পারে, তাই আর রিস্ক নিলাম না। আপনারা অবশ্যই বাস প্রি বুকিং করে নিতে পারেন। সেক্ষেত্রে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। বাস এখন আমাদের ছাড়লো। ঘড়িতে বাজে 10:15। আমাদের সিট নম্বর হয়েছে 28, 29 আর 30, তাই তো? কিছুক্ষণ পরেই বাস থেকে চোখে পড়ল সুবিশাল বিদ্যাসাগর সেতু, যা দ্বিতীয় হুগলি সেতু নামেও পরিচিত, আর যার নিচ দিয়ে হুগলি নদী বয়ে চলেছে। শুনেছি এটি নাকি দৈর্ঘ্যে প্রায় 2700 ফিট। ঘড়িতে বাজে এখন 1:45। আমরা এখন নামলাম চালখোলা বাস স্ট্যান্ডে। এখান থেকে অটোতে করে আমরা আমাদের গন্তব্যস্থল ড্রিমল্যান্ড হোটেলে যাব, যেটা মন্দারমণিতে। এই আমরা মন্দারমণি ড্রিমল্যান্ড হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। এখান থেকে কতক্ষণ লাগে? আপনাদের হোটেলের কাছে? হ্যাঁ, 14 কিলোমিটার। আচ্ছা, মানে ওটা তো একদম বিচের সাথে লাগোয়া। হ্যাঁ। আর যাওয়ার পথে কি মনসা মন্দিরটা পড়বে? আচ্ছা আচ্ছা আচ্ছা।
মন্দারমণি যাওয়ার পথে চারিদিকে রিসর্টের ছড়াছড়ি দেখুন। রাস্তার দুপাশে সারি সারি রিসর্টকে সাক্ষী রেখে পৌঁছালাম একেবারে মনসা মন্দিরের সামনে। আমরা এখন মন্দারমণিতে প্রবেশ করলাম। মন্দারমণির প্রবেশ করার মুহূর্তেই প্রথমে চোখে পড়লো মনসা মন্দির, এটা মেন মার্কেট। আর এই যে সোজা চলে গিয়েছে রাস্তাটা, এখান দিয়েই বিচে যেতে হয়। আমরা এখন যাব না, পরে যাব। আমরা এখন হোটেল ড্রিমল্যান্ডে যাচ্ছি। আমরা প্রবেশ করছি আমাদের হোটেলে, হোটেল ড্রিমল্যান্ডে। এই হোটেলের গেটম্যান গেট খুলে দিল, এদিক দিয়ে প্রবেশ করতে হয়। এখন ঘড়িতে বাজে 2:20। হোটেলের প্রবেশ পথে খানিকটা কাঁচা রাস্তা ছিল, আর তার পাশেই লাগোয়া সুইট ফ্যান্টাসি রিসর্ট চোখে পড়ল। সেদিন অটো করে চাউলখোলা থেকে আমরা একেবারে মন্দারমণি ড্রিমল্যান্ড হোটেল অব্দি গিয়েছিলাম, আর আমাদের অটো ভাড়া পড়েছিল 250 টাকা। এই দেখুন হোটেলের ফার্স্ট লুক। আমরা খুবই ক্লান্ত, কালকে সারা রাত জার্নি করে এসেছি আলিপুরদুয়ার থেকে। আজকে রেস্ট নেব, দেখি যতদূর ঘোরা যায় আজকে। এবার রিসেপশনে গিয়ে রিসেপশনের ফর্মালিটিগুলো ছেড়ে নিই। এই রিসেপশনের সামনে আমরা, এই যে সোজা রাস্তাটা চলে গিয়েছে, এই কিছু দূর গিয়েই বিচ। চলো আগে সমুদ্রের দর্শনটা করে আসি। যা ক্লান্তি ছিল, জার্নির ক্লান্তি ছিল। কালকে যে আমরা রওনা দিয়েছি আলিপুরদুয়ার থেকে শিয়ালদা, শিয়ালদার থেকে ধর্মতলার থেকে চাউলখোলার থেকে মন্দারমণি, এই সামনের এই দৃশ্য দেখে সব ক্লান্তি দূর হয়ে গেল। এই দেখুন সুবিশাল বঙ্গোপসাগর। ওটাও দিতে, দুটো দিতে হবে না? ইনিশিয়াল করলে হবে। এরপর হোটেলের ফর্মালিটি সম্পন্ন করে চললাম আমাদের রুমের উদ্দেশ্যে। আরো একদম টপ 303। আমি এটা শুনছিলাম, এর উপর তো আর নেই। 303। এই আমরা রুমে ঢুকলাম। রুম টুরটা কিছুক্ষণ পরে আপনাদের দিচ্ছি, একটু রেস্ট নিয়ে। আমাদের রুম নাম্বার হলো 303, একদম সেকেন্ড ফ্লোরে, 3 তলা। এই রুমের ফার্স্ট ভিউ। এবার আমাদের যে রিসর্ট আছে ড্রিমল্যান্ড রিসর্ট, তার রুম টুরটা দেখাচ্ছি। এই হলো আমাদের রুম নং হলো 303। জাস্ট আমি এন্ট্রি করলাম। এন্ট্রি করেই সবার ফার্স্টে বাথরুম পড়বে। তার একটা কারণ আছে, বাথরুম এই কারণে পড়বে, অনেক সময় আমরা যদি স্নান করে আসি সমুদ্রে, তো স্নান করে এসে সহজেই ভেজা থাকে গা হাত পা, সহজেই আমরা বাথরুমে চলে যেতে পারবো। এবার বাথরুমে দেখুন, বাথরুমটাও সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। বাথরুমে আছে ওয়েস্টার্ন টয়লেট, একটা মিরর, একটা বেসিন, স্নান করার জায়গা, আর গিজার। বাথরুমটা দেখে ক্লিনই মনে হচ্ছে। এবার বাথরুম থেকে বেরিয়ে আসলাম। আর একটা জিনিস খুব ভালো লাগলো, ঢোকার সাথে সাথেই এই ওয়ার্ডরোবটা এই ওয়ার্ডরোবটা তখনই কাজে লাগবে যখন আমরা বাইরের থেকে আসবো স্নান টান করে, সমুদ্র সামনেই। হ্যাঁ, এই যে ওয়ার্ডরোবটা পার করে এসে এক সাইডে তো বাথরুম পড়ে গেল, আর আরেক সাইডে মিরর। এই মিরর তো অনেক কাজের, মিররটাও বেশ বড় সাইজের। এবার রুমে আসছি। রুমের এসে এই বেডের মধ্যে দুটো বালিশ দিয়েছে, দুটো টাওয়েল দিয়েছে, ব্ল্যাঙ্কেট, এসি আছে, একটা টেলিফোনে ইন্টারকম যদি কোনো কাজে লাগে, কিছু আমাদের অর্ডার করতে হয়, আর দুটো চেয়ার, একটা সোফা, একটা সিগারেট অ্যাশট্রে, সিগারেট খাওয়াটা টেবিল, আর এই টিভি তো আমি কোনোদিন দেখবো না। আমার ছেলেও আমার সাথে সাথে বলছে এই টিভি কোনোদিন আমি দেখবো না। যাই হোক,
কোনো সময় কাজেও লেগে যেতে পারে। এ প্রসঙ্গে আপনাদের আরও জানিয়ে রাখি, আমাদের হোটেল থেকে কিছু কমপ্লিমেন্টারি কিট দেওয়া হয়েছিল। যেমন দেওয়া হয়েছিল একটি টুথপেস্ট, আর টুথপেস্টের সাথে দুটো ব্রাশ। এছাড়াও চায়ের সরঞ্জাম বানানোর জিনিস দেওয়া হয়েছিল, যেমন একটা কেটল, দুটো গ্লাস, দুটো কাপ। তাছাড়াও দেওয়া হয়েছিল কমপ্লিমেন্টারি দুটো জলের বোতল। আচ্ছা, সব থেকে বড় যেটা আকর্ষণীয় জিনিস, যেটা এখন আমি আপনাদের দেখাবো, যেটার জন্যই এই রুমটি আমার নেওয়া, 303 নম্বর রুমটি, সেটা হলো এইখান থেকে পর্দাটা সরিয়ে দিলাম, এই দরজাটা খুলে দিলাম, সিটকানি। এবার বেলকনিতে চলে আসলাম। এই বেলকনিতে এসে এই ভিউটি দেখুন, জাস্ট অসম। বেলকনির সামনেই সমুদ্র, সমুদ্রের ঢেউয়ের আওয়াজও শোনা যাচ্ছে, সমুদ্র মানে বঙ্গোপসাগর। আর রিসর্টেরও একটা ভিউ দেখা যায় এখান থেকে, দেখুন আপনারা বঙ্গোপসাগর। এখন বাজছে ঘড়িতে 2:45। সূর্যের তেজও সেরকম একটা নেই। আর এই রিসর্টটি টোটাল, এই রিসর্টের ক্যাম্পাস, এদিক দিয়ে এসে ওদিকে সুইমিং পুলটি আপনাদের দেখাবো আস্তে আস্তে সবই। যাই হোক, কালকে আমরা এসেছি অনেক জার্নি করে, সেই পদাতিক এক্সপ্রেস আলিপুরদুয়ার থেকে, তারপরে শিয়ালদার থেকে আবার ধর্মতলার থেকে আবার চাউলখোলার থেকে আবার মন্দারমণি। তো আস্তে আস্তে একটু রেস্ট নিয়ে আপনাদের পুরো রিসর্টটির একবার ট্যুর করাবো। সেদিন আমরা আরও একবার হোটেলের 3তলা থেকে বঙ্গোপসাগরের সৌন্দর্য উপভোগ করেছিলাম। আর আমি যে রুমটিতে ছিলাম, মানে ডিলাক্স রুম, তার রেন্ট ছিল 3000 টাকা প্লাস 12% জিএসটি। কিন্তু হোটেল কর্তৃপক্ষ আমাকে শেষে আরও অনেক ডিসকাউন্ট করে দিয়েছিল। যাই হোক, ভিডিওর লেন্থকে ছোট রেখে সুদূর আলিপুরদুয়ার থেকে মন্দারমণি যাত্রার পুঙ্খানুপুঙ্খ বিবরণ আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। আর এর পরের পর্বে আমি আপনাদের টোটাল হোটেলের রুমগুলোর তারিখ, খাওয়া দাওয়ার চার্জ, হোটেলের নাইট ভিউ, এর পাশাপাশি মন্দারমণির আশেপাশে ঘোরার জায়গাগুলো সম্পর্কে অবশ্যই ওয়াকিবহল করব। যেহেতু এটি আমার প্রথম ট্রাভেল ব্লগ, তাই আমার অনিচ্ছাকৃত ভুল ত্রুটিগুলি মাফ করে সকলকে অনুরোধ রইল এর পরের পর্বটি দেখার। আর আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ পুরো ব্লগটিকে সম্পূর্ণ দেখার জন্য।